ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে দেখো স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি 20-এর 6 দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। এর আগের ভিডিওতে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দর সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। 6 দাগের অঙ্ক দেখো কি আছে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র একটি জেনেছিলাম, যেখানে চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটি সূত্র আছে। সেই সূত্রটি প্রয়োগ করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব। সেই সূত্রটি মুখস্থ না করেও সুন্দরভাবে কীভাবে মনে রাখা যায় আগের ভিডিওতে সুন্দরভাবে দেখিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তবে এখন অঙ্কটি করার ক্ষেত্রেও আমি আবার সূত্রটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো চারটি বিন্দু এখানে দেওয়া আছে 1,1, 3,4, 5,-2 এবং 4,-7 বিন্দু চারটি দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে? প্রথমে সূত্রটি তো লিখতে হবে। সূত্রটি লেখার জন্য বিন্দু চারটিকে আমরা এইভাবে লিখে নেব। যদি মনে করি প্রথমেটি x1 y1, তারপরটি x2 y2, x3 y3, x4 y4, তাহলে আমরা এটিকে সাজিয়ে নেব। প্রথমে হচ্ছে x1 y1 1 1, x2 y2 3 4, x3 y3 5 -2, তারপর x4 y4 4 -7। এবার আমি এখানে লিখে দিচ্ছি x1 y1, x2 y2, x3 y3, x4 y4। আবার x1 y1কে আরও একবার লিখে নেব, তাহলে হয়ে যাবে 1 1 x1 y1। এইবার ক্ষেত্রফলের যে সূত্রটি কি আছে? প্রথমে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো এই দিকে, তারপর এই দিকে একইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার সূত্রটি আমরা লিখব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মড। এইবার যে গুণটা হবে, প্রথমে এইটার সাথে এটা, অর্থাৎ x1 y2 প্লাস x2 y3, তারপর x3 y4, তারপর x4 y1। এই জন্য এদিকে তীর চিহ্নটা প্রথমে দিয়েছি। তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু বুঝে নিলেই হবে। প্রথমে এই দুটি গুণ হবে, তাহলে 1 × 4, তারপর হবে প্লাস 3 × -2 প্লাস 5 × -7 প্লাস 4 × 1 প্রথমে হলো, তারপর মাইনাস, এরপরে নিচ দেখতে হবে, অর্থাৎ y1 x2, তারপর y2 x3, y3 x4, তারপর y4 x1। এই জন্য এইদিকে তীর চিহ্নটি আমি দিচ্ছি না, তাহলে বোঝার অসুবিধা হবে, কোনটা আগে কোনটা পরে করেছি বোঝা যাবে না। তাই আমি এরপর এদিক থেকে করব। তাহলে y1 x2, তাহলে এইদিকে প্রথম হবে 1 × 3, তারপর y2 x3, তাহলে y2 x3
এইদিকে হবে y2 x3 হলে প্লাস 4 ইন্টু 5, তারপর -2 ইন্টু 4, -2 ইন্টু 4 প্লাস -7 ইন্টু 1। এখানে মড দিয়ে দিলাম, ক্ষেত্রফল বর্গ একক। এবার এটি সরল করব, তাহলে প্রথমে এইদিকে তারপর এইদিকে, ঠিক আছে। সরল করলে কি আসবে, হাফ ইন্টু, এটা সরল করলে 4, 3 দুগুণে 6, -6, 5 7 35, -35 প্লাস 4, -3, 4 3 4 5 20, মাইনাস প্লাসে মাইনাস, 4 দুগুণে 8, -7 বর্গ একক সমান হাফ ইন্টু মড। এবার এই দুটো হচ্ছে মাইনাস, এই দুটো প্লাস, তাহলে 4 4 8 আর 35 6 41, 8 -41। তারপর এখানে আছে 3 20 হচ্ছে প্লাস, আর এই দুটো মাইনাস, 3 20 23, আর সাথে 15 ব্র্যাকেট খুলে দিলাম, তাহলে -3 20 23 -23 মাইনাস আছে প্লাস 7 8 15 প্লাস 15 বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু, এবার এটি সরল করব, 8 15 23, তাহলে এটা -23 আছে, তাহলে 15 8 -23 কেটে গেল সমান -41 থাকলো বর্গ একক। এবার যেহেতু মড নেওয়া হয়েছে, তাহলে ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না, তাই মড নিয়ে নিলে পরম মানটি পাবো 41/2। পূর্ণ ভেঙে দিলে 2 দুগুণে 4, তারপর 2 0 0 1 থাকলো, ভাগ করে দিলে 1/2, 20 পূর্ণ 1/2 বর্গ একক। তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 20 পূর্ণ 1/2 বর্গ একক। খুব সহজেই হয়ে গেল, ঠিক আছে। তারপরে 6 দাগের 2 অঙ্ক, একই অঙ্ক, অর্থাৎ চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে বিন্দু 4টি আলাদা দেওয়া আছে, অর্থাৎ 4টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলাদা, তাহলে ক্ষেত্রফলটি আমরা একইভাবে নির্ণয় করব। তাহলে এখানে বিন্দু দেওয়া আছে, দেখো 1, 4, -2, 1, 2, -3, 3, 3 বিন্দু 4টি দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রথমে সূত্রটি লিখতে হবে, তাহলে সূত্রটি লেখার জন্য আমরা সাজিয়ে নেব প্রথমেই 4টি বিন্দু, তাহলে x1 y1, এটি x1 y1, x2 y2, x2 y2, তারপর x3 y3, x3 y3, x4 y4, x4 y4, তারপর আবার x1 y1টা আরেকবার লিখব 1 4 x1 y1। এবার সূত্রটি আমরা সহজেই লিখতে পারবো। প্রথমে তীর চিহ্ন এদিকে দিলাম, তারপর 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 ঠিক আছে। এবার আমরা প্রথমে লিখব, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে, সমান হাফ ইন্টু x1 y2, x1 y2, তাহলে কী হবে মড 1 ইন্টু 1 প্লাস -2 ইন্টু -3, -2 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 হয়ে গেল। এইবার মাঝখানে মাইনাস, এবার এই দিক থেকে y1 x2, তাহলে চলে আসবে y1 x2 4 -2, 4 ইন্টু -2, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস -3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 1
মড দিয়ে দিলাম বর্গ একক। এটি সরল করলেই চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যাব। হাফ ইন্টু মড, এটা হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 চারে 12 মাইনাস মাইনাস 4 দুগুণে 8 প্লাস 2 মাইনাস 9 প্লাস 3 বর্গ একক সমান হাফ ইন্টু মড, এগুলো সব যোগ করে দেবো, 6 6 12 12 24 থেকে 25 মাইনাস, এই মাইনাস যদি এবার গুণ করে দিই, এই মাইনাস মাইনাস যোগ হবে 8 9 17 মাইনাস 17, সেটা হয়ে যাবে প্লাস 17, 2 আর 3 যোগ করলে 5, সেটা হয়ে যাবে মাইনাস 5 বর্গ একক। এবার এই দুটো প্রথমে যোগ করি, তারপর 5 বিয়োগ করে দেবো, তাহলে হাফ ইন্টু মড 5 সাথে 12 2 2 4 মাইনাস 5 বর্গ একক সমান হাফ ইন্টু বিয়োগ করলে হবে 37, মড নিলে 37 হয়ে গেল বর্গ একক সমান 37-এর 2 বর্গ একক। পূর্ণ ভেঙে দিলে পেয়ে যাব 18 দুনে 36, 18 পূর্ণ 1-এর 2 বর্গ একক। তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 18 পূর্ণ 1-এর 2 বর্গ একক। খুব সহজেই চতুর্ভুজের ক্ষেত্রফলটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে 7 দাগের অঙ্ক দেখো, এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3,4 -4,3 এবং 8,-6। এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। তারপর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে প্রথমে এটি ত্রিভুজের ছবি এঁকে নিই, তারপর অঙ্কটি বুঝে সমাধানটি করে নেব। এখানে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যেটি দেওয়া আছে লিখে নিয়েছি। এবার এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যাব। তারপর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য এখানে আমি ধরে নিয়েছি এডি, এই এডির দৈর্ঘ্য আমাকে হিসাব করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর এডির দৈর্ঘ্যটিও নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কিভাবে হবে, প্রথমে সূত্রটি লিখতে হবে, অর্থাৎ সাজিয়ে নিতে হবে। এ বি সি, তাহলে 3 4 এটি x1 y1, বি হচ্ছে -4 3 x2 y2, তারপর সি 8, -6 এটা x3 y3, x1 y1কে আরেকবার লিখতে হবে, অর্থাৎ 3 4 x1 y1। এবার প্রথমে এই দিকে তীর চিহ্নটি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার ক্ষেত্রফল তাহলে কি পাবো, সমান হাফ ইন্টু মড নিয়ে নিতে হবে। এবার x1 y2, তারপর প্লাস হবে x2 y3, তারপর x3 y1। তাহলে একইভাবে করব, 3 গুণিত 3 প্লাস -4 গুণিত -6 প্লাস 8 গুণিত 4 মাইনাস, এইবার নিচ থেকে হবে, অর্থাৎ y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। তাহলে 4 -4 4 গুণিত -4 প্লাস 3 গুণিত 8 প্লাস -6 গুণিত 3 বর্গ একক।
এবার এটি সরল করলে ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাব সহজে। হাফ ইন্টু মড 3 তিরিকে 9 মাইনাসে মাইনাসে প্লাস 4 6 24 প্লাস 4 8 32 মাইনাস 4 4 16 প্লাস 3 8 24 মাইনাস 3 6 18 বর্গ একক সমান হাফ ইন্টু মড এই তিনটে যোগ হয়ে যাবে, তাহলে 2 4 6 9 15 3 দিয়ে 5 1 6 মাইনাস এই দুটো মাইনাস আছে তাহলে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এই দুটো প্রথমে যোগ হবে 6 8 14 1 1 2 1 3 মাইনাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস গুণ করে দিলে প্লাস, তারপর মাইনাস প্লাসে মাইনাস 24 বর্গ একক। সরল করলে পাবো হাফ ইন্টু প্রথমে এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দেবো, তাহলে সরল করে নিই এখানে 65 34 4 5 9 6 3 9 সেখান থেকে 24 বিয়োগ করে দেবো 5 7 সমান হাফ ইন্টু 75 বর্গ একক সমান 75/2 বর্গ একক। এবার যদি এটা ভগ্নাংশকে পূর্ণ ভেঙে দিই কিংবা দশমিকেও করে দিতে পারি, দশমিক করলে 75কে 2 দিয়ে ভাগ করে দিলাম, 3 দুগুণে 6 1 থাকে 7 দুগুণে 14 1 থাকলো দশমিক দিলাম 0 5 দুগুণে 10, তাহলে 37.5 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 37.5 বর্গ একক, এটি একটি উত্তর। এইবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য যেটি এডি তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ওইটি ধরে নিই, মনে করি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য সমান এইচ একক। এবার ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা আরেকটি সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইখানে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর উচ্চতাটা এইচ ধরে নিয়েছি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি। বিসি বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি রুট ওভার সূত্র আছে, এটি যদি x1 y1 হয় x2 y2 তাহলে কি হয় -4 x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার 3 মাইনাস মাইনাসে প্লাস 6 হোল স্কোয়ার বর্গ একক সমান হয়ে যাবে 4 8 12 মাইনাস 12 হোল স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার বর্গ একক সমান হবে 12 12 144 9 9 81 যোগ করে দিই সমান পেয়ে যাচ্ছি 5 4 8 12 1 1 2 সমান রুট ওভার 225। রুট ওভার 225কে ভেঙে দিলে আমরা পেয়ে যাই 5 15 15 225 তাহলে 15 একক। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 15 একক, বর্গ একক নয়, দৈর্ঘ্য একক। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 15 একক। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য বিসি পেয়ে গেছি 15 ইন্টু উচ্চতা এইচ বর্গ একক। আগে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 75 2 বা 37.5, তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 15 ইন্টু এইচ সমান 75/2। এই 2 2 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে এইচ সমান পেয়ে যাব 75/15, 5 15 75 সমান 5
একক। তাহলে উচ্চতা বা লম্বের দৈর্ঘ্য, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য সমান 5 একক। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। আশা করি অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। চলে এসো এবার পরের অঙ্ক, 8 দাগের অঙ্ক। এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রথমে এবিসি ত্রিভুজে এঁকে দেখে নিই কী দেওয়া আছে। দেখো এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5 আর দেওয়া আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1। ভরকেন্দ্র কি আমরা জানি যে একটি ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলা হয়। এই ভরকেন্দ্র আবার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটি যদি 2 হয় এটি 1 হবে, অর্থাৎ 2:1 এই অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক সহজেই পেয়ে যাব। এবার মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে মধ্যমা বলে। মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে, সেই বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এখন এডি যে মধ্যমা, এডি মধ্যমার জি বিন্দুতে মধ্যমা তিনটি ছেদ করেছে, অর্থাৎ জি হচ্ছে ভরকেন্দ্র। জি বিন্দুতে এডি সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্তস্থভাবে বিভক্ত করে। কে বিভক্ত করে না, -2,1। এই যে বিন্দুটি -2,1, কারণ ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -2,1। এই -2,1 বিন্দুতে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। এবার ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি x1 y1। তাহলে মনে করি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1, y1। তাহলে যে বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে 2:1 অনুপাতে এডি সরলরেখা অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্কটি বের করব। সেই স্থানাঙ্ক এই -2,1 বিন্দুর সঙ্গে সমান হবে। তাহলে জি বিন্দু হল ভরকেন্দ্র। তাহলে আমরা এবার 2,5 এবং x1, y1 বিন্দু দুটি যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত হবে পেয়ে যাব এখান থেকে। তাহলে দুটি বিন্দু, একটি হচ্ছে x1, y1, আরেকটি বিন্দু 2,5। তাহলে 2,5 এটি x1, y1, এটি আগে লিখতে হবে। তাহলে এটা হবে 2,5 আর এখানে x1, y1। এই দুটি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে এটি 2, এটি 1, অন্তস্থভাবে বিভক্ত হয়। প্রথমে আমরা এই দিকে তীর চিহ্ন দেব, তার স্থানাঙ্ক তাহলে কীভাবে পাবো, 2x1, তারপর +1 এবং 2 গুণ হবে বাই 2 + 1।
কমা আরেকটি হবে 2y1 প্লাস 5 গুণিত 1 বাই 2 যুক্ত 1 সমান, এটা যদি আরেকটু সরল করি 2x1 প্লাস 2 বাই 3 2y1 প্লাস 5 বাই 3। এবার এই যে স্থানাঙ্ক পেয়েছি এইটি হচ্ছে ভরকেন্দ্র স্থানাঙ্ক যে জি। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব, শর্তানুসারে এইটি সমান হয়ে যাবে -2 2x1 প্লাস 2 বাই 3 সমান -2 এবং আরেকটি পাবো 2y1 প্লাস 5 বাই 3 সমান 1। এখান থেকে সরল করলে কি পাবো সমাধান করে 2x1 প্লাস 2 সমান -6 বা 2x1 সমান -6 -2 বা 2x1 সমান -8 x1 সমান -4। এখান থেকে পাবো 2y1 কোনাকুনি গুণ করলে প্লাস 5 সমান 3 2y1 সমান 3 -5 2y1 সমান -2 y1 সমান -1। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা -4, -1, খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।